স্মোকিং কি করে increases the chances of being cancer or being heart attack. ওকে, স্মোকিং করলে হার্ট অ্যাটাক হয়। তাহলে এটা আসলে কতটুকু আমরা এটা নিয়ে স্টাডি করব যে যারা স্মোকিং করছে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, আমরা এখানে একটা অ্যাসাম্পশন। তাহলে এই রিলেটেড আমাদের যে বই পুস্তক আছে, পড়াশোনা আছে, আর্টিকেল আছে, এগুলো আমরা পড়াশোনা করব যে স্মোকিং জিনিসটা কি, স্মোকিং এ কি কি থাকে, সেখানে নিকোটিন থাকে, টার থাকে, এই ধরনের কি কি এলিমেন্ট থাকে, এগুলো শরীরের সাথে কতটুকু আহ ভালো কি মন্দ, তারপরে যে ইয়ে কি হার্ট অ্যাটাক করে, হার্ট কি কি কারণে হার্ট অ্যাটাক করে, এই যে রিলেটেড বিষয়গুলো আমরা পড়াশোনা করব, এগুলোকে বলছে লিটারেচার। সেখানে বুকস আছে, আর্টিকেলস আছে, রিসার্চ পেপার আছে, আমরা সেগুলো নিউজ পেপার আছে, আমরা এগুলোকে সব জায়গায় যেখানে যা পাই আমরা পড়াশোনা করব, করে এই আমাদের প্রবলেমের সাথে আমরা এটাকে কি রিলেট করব, সংযুক্ত করব। সো দ্যাট ইজ রিভিউ অফ লিটারেচার। ফর এক্সাম্পল, আমরা বলছি যে রেনি সিজন, যে ডেঙ্গু ফিভার ইনক্রিজেস বিকজ অফ মসকুইটো বাইট। হ্যাঁ, এখন আমরা এই ধরনের একটা অ্যাসাম্পশন, আমরা এটার উপর স্টাডি করব, রিসার্চ করব। কারণ সেখানে এই ডেঙ্গু বলতে কি বোঝায়, জ্বরটা কিভাবে, এটা সিমটম কি, কিভাবে আসে, হ্যাঁ, মসকুইটো, এডিস মসকুইটো কি, সেটা কি কারণে সেটা কামড়াইলে, এটা সম্পর্কে যত আর্টিকেল আছে, রিসার্চ পেপার আছে, এখানে বুকস আছে, জার্নাল আছে, আমরা এগুলোকে পড়াশোনা করব। সো দিস ইজ কল্ড দ্য লিটারেচার রিলেটেড টু আওয়ার প্রবলেম। এগুলো রিভিউইং লিটারেচার। হ্যাঁ, সো ক্যান ইউ টেল এনি আদার এক্সাম্পল অফ রিসার্চ প্রবলেম বা রিসার্চ টপিক? প্রবলেম থেকে আমরা সেই টপিকটাকে নিয়ে নেই। এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে, যে ফার্স্ট উই শ্যাল আইডেন্টিফাই এ রিসার্চ এরিয়া, দেন আইডেন্টিফাইং রিসার্চ প্রবলেম, রিসার্চ কোয়েশ্চেন, সেখান থেকে আমরা লিটারেচার রিভিউতে যাব। সেটা আমরা আগে এখানে করছি। লিটারেচার জিনিসটা কি, একজন একটু বলো। এই আমাদের যে স্টাডি রিসার্চের লিটারেচার বলতে কি বোঝায়, কিভাবে রিভিউ করি আমরা, একটু বলো যা পারো, যা বুঝো। কি অমিরা? হ্যাঁ, আচ্ছা বলো। হ্যাঁ, কে বলতে? সাইদুর, সাইদুর বলো। স্যার লিটারেচার রিভিউ এর বেসিক্যালি আমি একটা, আচ্ছা সাইদুর বলো আগে। স্যার লিটারেচার রিভিউ হলো আমি কোন একটা টপিক পড়ছি, ওই সেটা সম্পর্কে আমি স্ট্রাকচার একটা সামারি করছি, একটা ইভালুয়েশন করছি, এবং এই বিষয়টাকে আমি অ্যানালাইজ করছি। অ্যানালাইজ করার পর বেসিক্যালি যখন আমি একটা রিসার্চ করি, তখন আমার ওই বিষয়গুলো ইনক্লুড করতে হয় যেগুলা মানে পূর্ববর্তী যারা ওই টপিকটার উপর রিসার্চ করছে তারা ইনক্লুড করে নাই, মানে ওই বিষয়গুলো এক্সক্লুড হয়ে গেছে। যে বিষয়গুলো এক্সক্লুড হয়ে গেছে ওই বিষয়গুলো মানে রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করার পরে আমি ওই গ্যাপটা আমার রিসার্চের মধ্যে ইনক্লুড করতে চাই। লিটারেচার রিভিউ স্পেসিফিক্যালি এই কাজটা করা। গুড, ভালোই বলছো। তবে ওই ভিডিও অন করি বললে আরো ভালো হবে, ঠিক আছে? ক্লাসের মতো জি স্যার। এটা তাহলে একটা ক্লাস মনে করবো আমরা। এরপরে কে বলতেছিলা? আরেকজন, আরেকজন বলো। বলো আরেকজন। ওই যেগুলো বলছে এগুলোই বলো একটু, তাহলে আমি বুঝলাম যে তোমরা ইয়ে করতে পারছো। এখানে এমন কিছু না, এটা জাস্ট আলোচনা করা আর কি। রিভিউইং লিটারেচার আসলে জিনিসটা কি? কি আর কেউ আরেকজন কে বলতেছিল? অন্তর ইসলাম কি আছো? অন্তর ইসলাম? হুম, জি স্যার। বলো অন্তর ইসলাম, বলো। ভিডিও অন করি, বলো। এই লিটারেচার রিভিউ জিনিসটা কি আসলে? স্যার মেইনলি রিভিউ লিটারেচার হচ্ছে আমরা যখন কোনো একটা ডেটা বা ডেটা সেট নিয়ে রিসার্চ করব, তখন ওই ডেটা সেটের স্ট্রাকচার, বেসিক্যালি ডেটার স্ট্রাকচারটা কেমন, বা প্রিভিয়াস সময়ে যারা ওটা নিয়ে রিসার্চ করেছে তাদের রিসার্চের মধ্যে গ্যাপ কতটুকু রয়েছে, এবং আমরা ওই গ্যাপটার সাথে বর্তমানের
কারেন্ট সিনারিও কম্পেয়ার করব, করে একটা ওভারঅল স্ট্রাকচার দাঁড় করাবো, যে স্ট্রাকচার বা গাইডলাইনের আলোকে আমরা পরবর্তী রিসার্চ গুলো করব, মানে রিজন গুলো এক্সট্রাক্ট করব যে কেন আমাদের এই জিনিসটা ঘটলো, কারণগুলো কি কি, মানে ব্রেন স্টর্মিং করবো আর কি রিপিটেড ভাবে। ওকে, এবার বলো আয়েশা তাবাসসুম বলো, তারপরে আমরা সামনে যাব। আয়েশা তাবাসসুম, এটা কোনো পরীক্ষা না, জাস্ট আমরা একটু আলোচনা করছি আজকে স্যার ভিডিও আমাদের- কি অন করতে হবে? না, এটা ইট ইজ কমন সেন্স, ভিডিও অন করে কথা বলে, এটা একটা ক্লাস। এখন যদি তুমি বলো স্যার আমার এই হয়েছে সেই হয়েছে, আমি ইয়ে নাই, তাহলে সেটা তাহলে আর দরকার নেই। হ্যাঁ, না স্যার অন করেছি। ওকে, স্যার ইট ইজ সাইদুর আর অন্তর যেটা বলেছে ওইটার সাথে বেসিক্যালি আমি যে টপিক নিয়ে কথা মানে রিসার্চ করতে চাচ্ছি সেই টপিক নিয়ে তো অন্যান্য জার্নাল আর্টিকেল প্রকাশ হয়েছে। সো ওইখানে ওদের গ্যাপটা কি, মানে আমি আর কি কোনটা ইউনিক ভাবে করতেছি, আমি আর কি কোন গ্যাপটাকে অ্যাড্রেস করতেছি, আর হচ্ছে গিয়ে ওরা এটাকে অ্যাড্রেস করতে পারে নাই, সেটা সম্পর্কে একটা স্ট্রাকচার ওয়েতে লেখা যে এটা অ্যাকচুয়ালি রিসার্চ গ্যাপ, আর হচ্ছে গিয়ে কেন এটা আগে বের হয় নাই, আর আমার নিজের ইনসাইটস গুলা অ্যাড করে। হুম 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 হুম, ঠিক আছে, ওকে। তাইলে আমরা বলছি কি, তাহলে বোঝা গেছে কিছু অ্যাভেলেবল বডি অফ নলেজ। সো হোয়াট ইজ দ্য অ্যাভেলেবল, কি এগুলো কি চলে আসছে আবার বুঝলাম না তো। আচ্ছা, অ্যাভেলেবল বডি অফ নলেজ, জাস্ট you are studying the relevant literature, relevant documents। আচ্ছা, আবার এটা কোথায় গেল আবার, স্টপ শেয়ার, আমি আবার দিচ্ছি। হ্যাঁ, আবার দিচ্ছি, দেখো। ওকে, সো ওটা যেটা বলছো যে আমরা এর সাথে যত কিছু, আমি যে টপিকটা সিলেক্ট করেছি এটার উপর আমি স্টাডি করব, এটার সাথে যত অ্যাভেলেবল knowledge as a body of knowledge contains in books, in journal, in previous research papers, thesis, dissertation, report. So I shall study that. So finding out the research gap. What is the research gap? অর্থাৎ আমার মনে হয়েছে যে কোনো কোনো জায়গায় গ্যাপ আছে, আরো রিসার্চ হওয়া দরকার। হ্যাঁ, সো এভরিবডি, মানে আই স্টাডিড বাট দ্যার ইজ সামথিং লেফট বাই দেম, যেটা তারা করতে পারে নাই বা করে নাই। তো এই ধরনের একটা গ্যাপ আমি আইডেন্টিফাই করব। কারণ হচ্ছে যে একটা আগে প্রিভিয়াসলি এটা রিসার্চ হয়ে গেছে, স্টাডি হয়ে গেছে, আমি যদি আবার এটার উপর করি তাহলে তো এটা ডুয়েল হয়ে গেল, আমার এটার কোনো ইয়ে নাই, আমি করব নতুন একটা এরিয়াতে। সো কোথায় গ্যাপ আছে, কোথায় এটা ল্যাকিং আছে, আমি সেখানে করব। কম্পেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্যাট অফ আদার্স, যে আমার যে ফাইন্ডিংস আছে তাহলে আমি সেটা অন্যদের সাথে আমি কম্পেয়ার করতে পারবো, যে আই হ্যাভ কন্ট্রিবিউটেড। এখানে পৃথিবীটা যে কোনো একটা এরিয়াতে, এটা আমরা বলছি রিজার্ভয়ার অফ নলেজ, ফান্ড অফ নলেজ, সেই নলেজে আমি রিসার্চ করা মানে সেই নলেজে তুমি কন্ট্রিবিউট করছো। সো কন্ট্রিবিউশনটা তোমার ওয়ার্থ ওয়াইল, এটা ইয়ে হইতে হবে, যে করে নাই, যেটা নাই তুমি সেটাই দিচ্ছ। সো কম্পেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্যাট অফ আদার্স। The higher the academic level of your research, your most important Ricky, uh, important integration of your findings with existing literature become, যে তুমি তোমার এই যে এটা, এই রিসার্চটা লেভেল যত বেশি হবে, যে ততই যত বেশি হবে ততই এটাকে লিটারেচার রিভিউ মাধ্যমে তুমি এটার যে গ্যাপটা দেখতে হবে, এটার ফাইন্ডিংসটা তুমি ইন্টিগ্রেট করতে হবে। এই ফাইন্ডিংসটা কি হবে, লিটারেচার রিভিউ তুমি ইয়ে করে আর বেশি লিটারেচার ইয়ে। এই জন্য যারা পিএইচডি করতে যায় তাদের অনেক সময় 6 মাস যায় তার লিটারেচার রিভিউ করতে, এবং এই লিটারেচার রিভিউ করে তার অনেক কিছু ইয়ে করতে। এখন হয়তো কম সময় লাগে, এখন বিকজ অফ টেকনোলজি তোমরা খুব সহজেই পেয়ে যাবা, কিন্তু এক সময় এটা খুবই ইয়ে ছিল এই লিটারেচার রিভিউ। এই লিটারেচার রিভিউর পরে আবার দেখা গেল যে প্রবলেম, আবার নতুন করে প্রবলেম, তাকে মেথডোলজি সেগুলো ইয়ে করতে হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম আসলে রিভিউ অফ লিটারেচার কি। সেখানে তোমরা আরো বই পড়লে আরো আরো ভালো বুঝবা যতটুকু ইয়েতে আছে। এরপরে
যে literature review has a number of functions, yeah? Provides theoretical background of your study. আমরা এটা একটু পরে দেখবো আসলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়। এই এটার হ্যাঁ, আমরা সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এগুলো দেখবো। তো এটার ব্যাকগ্রাউন্ডে কি কি থিওরি কাজ করেছে, আমরা যে একটার উপর স্টাডি করছি, কি কি থিওরির উপর বেস করে আমরা সামনে এটা করব, তো আমাদেরকে সেই ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাডি আমাদেরকে দিচ্ছে। রিভিউজ দ্য means by which you establish the links between what you are proposing to examine and what has already been studied. যে তুমি এখানে একটা লিংক যে অলরেডি কি স্টাডি করা হয়ে গেছে আর তুমি কি প্রপোজ করছো, ঠিক আছে, এই গ্যাপটা আইডেন্টিফাই করে what you are proposing to study or what already has been examined, studied or conducted research. তো সেটা আমরা দেখবো এখানে। To be able to show how your findings have contributed to the existing body of knowledge in your profession. তোমার প্রফেশনে যে যে বডি অফ নলেজ আছে সেখানে তুমি কিভাবে কন্ট্রিবিউট করছো, ঠিক আছে, সেভাবে তুমি কন্ট্রিবিউট করছো। তারপরে enables to contextualize your findings. এখন তোমার যে ফাইন্ডিংসটা বের হবে আসলে এখানে আগের থেকে ইয়ে দেওয়া যে আমি এখনো স্টাডি করো নাই কিন্তু আগের থেকে আমার এই ফাইন্ডিংস বের হইতে পারে, এই ফাইন্ডিংসটা কি কাজে লাগবে বর্তমান কনটেক্সটে, যে প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট প্রফেশন, যে আমরা যদি বলি প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই বর্তমান সমসাময়িক সময়ে তোমার এই জিনিসটা কন্ট্রিবিউট করবে কিসে, হ্যাঁ, তোমার এই যে তুমি একটা স্টাডি করবা এটা কিসে কন্ট্রিবিউট করবে সেটা তোমাকে ইয়ে করতে হবে। এখন আমরা যদি স্টাডি করি ফর এক্সাম্পল যে 100 বছর আগে একটা জিনিস ঘটছে, একটা প্রবলেম ছিল, তো সেটা নিয়ে এখন আমাদের বর্তমান কনটেক্সটে সেটা আনইম্পর্টেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে আমাদের রিসার্চ করার দরকার নেই। আবার 100 বছর পরে, 50 বছর পরে মানুষ হয়তো মঙ্গল গ্রহে বসবাস করবে, সেখানে ঘর বাড়ি কেমন হবে, সেখানে কি সেটা নিয়ে আমাদের রিসার্চ করার প্রয়োজন নাই। আমরা প্রেজেন্ট কনটেক্সটে সেটাও আমরা প্রেজেন্ট কনটেক্সটে আমাদের বিজনেস রিসার্চ, বিজনেসের যে বর্তমান আমাদের সমসাময়িক যে প্রবলেম গুলো আছে আমরা সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করবো, সেগুলোকে কি কন্ট্রিবিউট করবে, আমরা সেখানে হ্যাঁ সেখানে আমরা ইয়ে করবো, আমাদের ফাইন্ডিংসটা কন্টেক্সচুয়ালাইজ করবো। তো সেটা আমাদেরকে কোনটা সাহায্য করছে, লিটারেচার রিভিউ। হ্যাঁ, ওকে, পরবর্তীতে যাওয়ার আগে একজন একটু এই পয়েন্ট গুলো আবার একটু বলো, আমার থেকে ভালো পারবে হয়তো, একজন একটু বলো আবার এই জিনিসগুলো কি, তোমার সামনে বই আছে বা আমি এখানে একটু ইয়ে করলাম, বলো। ইয়াসিন আছো? 78 ইয়াসিন, মিস্টার ইয়াসিন একটু বলো। নাই, এই যে ইয়ে করে যুক্ত হয়ে আছে, প্র্যাকটিক্যালি নাই, শুনতেছে না। 78 অ্যাবসেন্ট, এরপরে অ্যাবসেন্ট দিয়ে রাখলাম। আর কি, তাসফিয়া অবন্তী বলো, তাসফিয়া অবন্তী। যা পারা নাহলে পড়ে যাও ওটা, যে আসলে জিনিসটা এই যে আমরা এটা আলোচনা করছি এটা কি আসলে একটু পড়ে একটু বলো, একটু বলো যা বুঝো। Provides theoretical background of your study, reviews the means by which you establish the links between what you proposing to examine, show your findings have contributed to the existing body of knowledge, enables to contextualize your findings. What does it mean? বলো, এই একটু সামারিটা বলো, এটা কি আসলে। আচ্ছা, পারতেছো না কে, আমি কারে জিজ্ঞেস করছি? স্যার হুম, স্যার আমি শুনতে পারি না, সরি স্যার, এই তো সরি
ক্লাসে আসো তুমি না? এই না যে স্যার আমি লিটারেচার, আছি। হ্যাঁ, এটা একটু পড়ো তো, কি লেখা আছে পড়ো তো, টেলিভিশন কি স্যার লেখা আছে? literature review has the following functions. It provides a theoretical background to your study. It helps you establish the links between what you are proposing to examine and what has already been studied. It enables you to show how your findings have contributed to the existing body of knowledge in your profession. It helps to integrate research findings into existing body of knowledge. হুম, কি বলছে একটু, দু একটা শব্দ স্যার একটু। স্যার মেইনলি স্যার আমরা আমাদের যে রিসার্চ আমরা যে আগে যারা করেছে তাদের সাথে আমাদের মিলিয়ে দেখা আর গ্যাপ অ্যানালাইসিস করা, দেন আমাদের আমরা যে ধরনের রিসার্চ করি সেটার সাথে আমাদের কিছু ফাইন্ডিংস গুলো আমরা যুক্ত করে একটা লিটারেচার আমরা রিভিউ যাতে আমরা দিতে পারি, সেটা আমাদের লিটারেচার রিভিউ হেল্পস টু নো। ওকে, থ্যাংক ইউ। আরেকজন একটু বলো ওর মতো করে, যা পারো বলো আরেকজন। স্যার এখানে প্রথম জিনিসটা হচ্ছে বলছে যে provides theoretical background of your study. একটা থিওরিটিক্যাল আগের একটা বিষয় আছে, ওটা নিয়ে হয়তো বলা ছিল আগে থেকেই, মানে রিসার্চ অলরেডি হয়েছে, সো এটা একটা ভিত্তি হিসেবে ধরে নেওয়া জিনিসটা। যেমন হচ্ছে আমরা বলতে পারি যে মোটিভেশনাল থিওরি, আমাদের একটা আগে থেকে থিওরি একটা ছিল না, মোটিভেশন থিওরি, বিভিন্ন ধরনের থিওরি আছে। ধরেন এইটাকে আমরা ভিত্তি ধরে তারপরের স্টেপটাতে যেটা বলছে সম্পর্ক দেখাইতে, তো পরের স্টেপটাতে ধরেন আমাদের হচ্ছে জব পারফরমেন্স, তারপরে যে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন আর জব পারফরমেন্সের মধ্যে যে সম্পর্কটা, এইটা নিয়ে গবেষণা করতে চাচ্ছি আমরা, ভিত্তি ধরে ওই যে মোটিভেশন থিওরি গুলোকে। তো সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্টে বলছে যে টু বি এবল to show how your findings have contributed to existing body of knowledge in your profession. মানে আমার যে প্রফেশনটা সেটাতে হচ্ছে কিভাবে জিনিসটা আহ কি বলে এটাকে, কিভাবে এনরিচ করছে সেই নলেজটা আমার এই যেটা নিয়ে আমি রিসার্চ করতেছি সেটাতে। সো এখানে ধরেন হচ্ছে আগে যে গবেষণাটা ধরি, আমরা আগের গবেষণাটাতে যে মেল এমপ্লয়ি তাদেরকে নিয়ে শুধু কাজ করা হয়েছে, ফিমেল এমপ্লয়ি নিয়ে কাজ করিনি, বা আমরা স্পেসিফিকলি ফিমেল এমপ্লয়ি নিয়ে কাজ করিনি। সো এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা করলাম, মানে ধরে ফেললাম, ধরার পর ওইটা নিয়ে আমরা ফাইনালি হচ্ছে গবেষণা করতেছি। যেমন হচ্ছে গবেষণা করতেছি স্পেশালি আমরা কনটেক্সটটা ধরে গবেষণা করব। ফর এক্সাম্পল হয়তো আগের গবেষণাগুলো আমাদের বিদেশি কনটেক্সট অনুযায়ী হয়েছে, বাট আমাদের বাংলাদেশি কনটেক্সট অনুযায়ী কোনো গবেষণা হয়তো হয়নি। সো আমরা ওই বাংলাদেশি কনটেক্সট, বাংলাদেশি এমপ্লয়ি নিয়ে গবেষণা করতেছি। সো এই পুরো কনসেপ্টটা এক্সাম্পল দিয়ে জিনিসটা এইভাবে দাঁড়ায়। ওকে, গুড। তো আরেকজন একটু বলবা, সুন্দর ইয়ে দিছে তুমি, হ্যাঁ, ক্লাসের কিন্তু খুবই ভালো। আমি এই যে তোমরা যদি এইভাবে ইয়ে করে কথা বলো, তখন আমি I shall I shall feel good, এবং I shall be encouraged to take online class like this. আর তোমরা যদি বিভিন্ন অজুহাত দিয়ে না আমরা ইয়ে করি না, আমি একটা যুক্ত করে রাখবা, তাহলে আমি এবার ইয়ে করবো। লামিয়া বুস্টা প্রাপ্তিকে, হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার আমি মাত্র বললাম। ও তুমি বলছো, আচ্ছা গুড। এরপরে আর কি আছো, আরেকজন বলো, তখন আমরা সামনের পয়েন্টে যাব। স্যার এটাকে এভাবে সামারাইজ করা যায় যে রিভিউ অফ লেকচার ইজ সামথিং, যে আমি কোনো গবেষণা করার আগেই শুরু করব না, দেখবো যে এর আগে কোনো কিছু হয়ে গেছে কিনা, আর ওইখানে যদি কোনো গ্যাপ থেকে থাকে ওই গ্যাপটার উপর ভিত্তি করে আমার রিসার্চটা হবে, যেন আমি কিছু একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি। সো দ্যাটস ওয়াই আগের কাজগুলো আমি বিশ্লেষণ করব, আর হচ্ছে আমার গবেষণার একটা ভিত্তি দাঁড় করাবো যে আমার ভ্যালুটা কি হবে আমার গবেষণা, যেন আমি সেম জিনিসটা না বানায় ফেলি যেটা আগে একজন করে ফেলছে। যে কোনো রিসার্চ, এটা যে পূর্বে একটা ভিত্তি ছিল, কোনো না কোনো ভাবে কেউ না কেউ ইয়ে করছে, হ্যাঁ, আমি সেটাকে বেস হিসেবে, সরি এক সেকেন্ড,
হুম। তো ঠিক আছে, কে আকিবুল ইসলাম বলো, যতটুকু বলছো তারপর থেকে বলো। তোমার ইয়েটা মিউট, আনমিউট করো। জি স্যার। স্যার এই ওকে। এটা করে কি লাভ হবে যে আগের কোনো একটা গবেষণা যেটা হয়ে গেছে ওইটার যে ফলাফল ওই সিমিলার কোনো কিছু আমি করে ফেলবো না, যেহেতু আমি অ্যাকচুয়ালি জানি যে ও কি করছে। সো ও যেটা করছে সেটার থেকে আমি ডিফারেন্ট ডাইমেনশনে কিছু একটা করার চেষ্টা করব, যাতে আমার প্রফেশনে একটা ভ্যালু ক্রিয়েট হয়, আমার কনটেক্সটে আমি কিছু একটা নতুন ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করবো। সো এই এই জিনিসটা এইভাবেই কাজ করবে, রিভিউইং দ্য লিটারেচার্স। আর একটা তাত্ত্বিক ভিত্তি তৈরি হবে, নতুন একটা পদ্ধতি আসবে। সো মেথোডোলজি একটা ইন্ট্রোডিউসড হবে আমার গবেষণার মাধ্যমে। সো এইভাবে ভ্যালুস ক্রিয়েট হবে। ওকে, তাহলে এরপরে literature review also helps bring clarity and focus to your research problem. What is this? যে once you identified your problem, research problem, so you have to clear up that problem and focus. যেমন when you go to a doctor, so you are telling your problem, but that problem must be clear. তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, সেই প্রশ্নটা আমাকে বুঝতে হবে ক্লিয়ারলি, আমাকে তুমি নিজে আগে বুঝতে হবে এবং সেটা ক্লিয়ারলি পরে আমাকে বুঝাইতে হবে। তা আমরা যে প্রবলেম অনেক সময় আইডেন্টিফাই করি রিসার্চ প্রবলেম, সেটা আসলে ক্লিয়ার না অনেকটা, এবং সেটার উপর কোনটার উপর আমরা ফোকাস দিব। হ্যাঁ, আমি বলবো যে আমার প্রবলেম সারা শরীরে আমার অসুস্থ, খারাপ লাগে, তাহলে আমার প্রবলেমটা আসলে ক্লিয়ার হইলো না, এবং কোথায় ডক্টর কোথায় ফোকাস করবে আমার, সেটা সে বুঝে। সো আমার টু bring clarity, they clearly define the problem and also focus on the real problem, pinpointing the problem. That is one key uh, objective of research literature review. Then improve your methodology. যে আমরা যে রিসার্চ প্রপোজাল তৈরি করছি, প্রথমে সেখানে একটা মেথোডোলজি করব, কিভাবে আমরা ডেটা কালেকশন করব, কিভাবে ডেটা অ্যানালাইসিস করব। হ্যাঁ, এই জিনিসটা আমরা কি প্রথমে আইডেন্টিফাই করছি, আমরা এটাকে প্ল্যান করেছি। we have made plan how to collect the data, relevant data, and how to process the data. So this is research methodology. So after literature review, so we can improve that methodology. We can improve that methodology. আমরা সেটাকে ইমপ্রুভ করতে পারবো। অনেক সময় যে মেথোডোলজিটা প্রথম করা হয়, কি প্ল্যান করা হয়, লিটারেচার রিভিউর পরে সেটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে আবার একটা মেথোডোলজি লিটারেচার রিভিউর পরে না, আমি যেভাবে ভাবছি সেরকম না, তারপরে যে আমি যে রিসার্চ প্রবলেমটা আমি যেভাবে চিন্তা করছি আসলে সেরকম না, তখন এটা আবার চেঞ্জ হয়ে যায়। And broaden your knowledge base in your research area. It is obviously when you study the literature and various relevant materials, then your research, your knowledge is enhanced, broaden in your research area. Then contextualize your findings, এটা আমরা আগেই বলছি, আপনার ফাইন্ডিংস এটাকে প্রেজেন্ট কনটেক্সটে এটাকে করানো, ফিট করানো, কি কারণে তুমি রিসার্চটা করছো, কি কন্ট্রিবিউট করবে সমসাময়িক সময়ে তোমার বিজনেসে, তোমার সিচুয়েশনটা ইমপ্রুভ করবে, এটা কিভাবে এই কন্ট্রিবিউট করবে এই কনটেক্সটে, এই সিচুয়েশন কিভাবে এটা করবে, এই জিনিসটা লিটারেচার রিভিউর পরে তুমি বুঝতে পারবে। একজন একটু বলো এবার, যারা আগে বলো নাই তাদের থেকে দু একজন একটু বলো এই পয়েন্টগুলো। স্যার আমি বলি। হ্যাঁ, আয়শা তাবাসসুম বলো। জি স্যার। সো আমি যে রিসার্চ প্রবলেমটা আইডেন্টিফাই করেছি যে এটা নিয়ে আমি বাকি সব স্টাডি করব, তো লিটারেচার রিভিউয়ার কি আমাদের যে রিসার্চ প্রবলেমটা এটার সম্পর্কে একদম ক্ল্যারিফাইড আইডিয়া দেয় যে এটাই আমার প্রবলেম, এটা কেন আমার প্রবলেম, আর হচ্ছে এটার উপর
ফোকাস করা হয় যে এর উপর ভিত্তি করেই আমি কাজ করব। কখনো কখনো দেখা যায় যে প্রবলেম একটা বলেছি কিন্তু কাজ হচ্ছে গিয়ে আরেকটার উপরে হচ্ছে। তো লিটারেচার রিভিউ এর উপর ভিত্তি করে কিন্তু মেথোডোলজি ডেভেলপ হবে। যেমন আমি কোন মেথোডোলজিটা আর কি প্রবলেমের সাথে সব থেকে রেলিভেন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে গিয়ে লিটারেচার রিভিউ। যেভাবে আপনি বললেন যে কখনো কখনো দেখা যায় যে প্রবলেমের পরে যখন আমি লিটারেচার রিভিউটা করছি ওইটার উপর ভিত্তি করে আমাদের মেথোডোলজিটা কখনো চেঞ্জ হয়ে থাকে। তো প্রবলেম যেটা আছে সেটা সম্পর্কে প্রপার ওয়েতে আমি যখন লিটারেচার রিভিউটা দিচ্ছি তো লেখার পরে আমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি সেটা ঠিক হয়। আর হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে ব্রডেনিং ইয়োর নলেজ বেস। সো এই লিটারেচার রিভিউ এর মাধ্যমে আমাদের নলেজ বেসটাও বেড়ে যায় যে বিষয়ে আমি আর কি রিসার্চটা করছি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এটার আমি যে রিসার্চ প্রবলেমকে অ্যাড্রেস করতেছি সেটা আমাদের সমসাময়িক সময়ে কতটুকু যৌক্তিক আর ওইটার কন্ট্রিবিউশনটা কি হবে আমাদের বিজনেসের ক্ষেত্রে, সেটাই আর। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এবার আরেকজন একটু বলো। স্যার তারপর আমি আমরা একটু বলতে চাই। সুমাইয়া বলো। স্যার এটা মেইনলি হচ্ছে যে ফার্স্টে যেটা বলা হচ্ছে যে ব্রিং তোমার- ক্ল্যারিটি তোমার এন্ড ক্যামেরাটা ফোকাস। আরেকটু ইয়ে করো তোমার। এবার দেখা যাচ্ছে। স্যার ফার্স্টে যেটা এটা- বলা হচ্ছে যে ব্রিং ক্ল্যারিটি এন্ড ফোকাস টু ইওর রিসার্চ প্রবলেম, মানে এখানে মেইনলি আমার জিনিসটা ব্যাগ হলে হবে না, আমার এটা একদম এক্সাক্ট হইতে হবে, একদম অ্যাকিউরেট হইতে হবে ডেটাটা, যেন মানে আমি কেন এই রিসার্চটা করছি, কেন এই প্রবলেমটা আইডেন্টিফাই করছি। ফর এক্সাম্পল যদি আমি বলি স্যার যে ডক্টররা যেমন ধরা যায় যে কোনো একটা পেশেন্টের বুকে ব্যথা, সো ওনাকে জাস্ট যদি মানে ফার্দার কোয়েশ্চেন না করে জাস্ট সামহাউ উনি বলে দিল যে এটা তোমার হচ্ছে হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা, সব মেডিসিন ওই অনুযায়ী দিয়ে দিল, বাট পরে দেখা গেল যে উনি ওটা ফলো করতেছে, বাট ওনার আসলে মেইনলি বুকে ব্যথা গ্যাস্ট্রিকের জন্য। তো এইটা হচ্ছে তো এক্সাক্ট হইলো না স্যার, এই জন্য দেখতে হবে যে আসলে কেন ওনার বুকে ব্যথা অথবা মানে সমস্যাটা হচ্ছে। তো আমার এক্সাক্ট একটা রিজন লাগবে, সবকিছু ওনার কাছ থেকে পেশেন্টের কাছ থেকে শুনতে হবে, এরপর আইডেন্টিফাই করতে হবে যে আমার আসল রিজনটা কি, আসল কজটা কি, আসল প্রবলেমটা কি। এরপর স্যার আমার যে রিসার্চ আমি এরপর হচ্ছে যে মেথোডোলজি লিটারেচারটা লিখবো, এরপর এটা আমার হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে হবে, যেটা হতে হবে আমার কন্টিনিউয়াস, কারণ আপডেট আসতেই পারে। এরপর স্যার যেটা আমি করবো যে আমার নলেজটা আমি এই যে আমি কনটেক্সটে আর কি করতেছি এইটা আমি নিজেকে আগে ব্রডেন করতে হবে, যাতে আমি সবগুলো এরিয়াতে ফোকাস করতে পারি। এন্ড দেন আমি যে কনটেক্সটটাতে এই ফাইন্ডিংটা বের করবো, এই কনটেক্সটটাও আমাকে ভালোভাবে বলে দিতে হবে, যেন যে ফাইন্ডিংসটা আমি বের করবো সেটা এই কনটেক্সটে যারা যারা এঙ্গেজ আছে তারা যেন ঠিকভাবে এটা মানে আর কি অ্যাপ্লাই করতে পারে, কাজে লাগাতে পারে, এবং ফার্দার যদি তারা রিসার্চ করতে চায় যেন এগুলো তারা অ্যাভেলেবল আর কি পেয়ে এই রিসার্চটা করতে পারে। ভেরি গুড এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ সুমাইয়া সুলতানা। তুমি তো ক্যাপ্টেন না, ক্লাস ক্যাপ্টেন? স্যার আমি এ সেকশনের সিআর। ওকে, থ্যাংক ইউ। কিন্তু তোমাদের প্রেজেন্স এত কম কেন? এই যে 30 জন 31 জন দেখলাম, এই যে এত কম কেন? 100 জন এর মধ্যে 100 কাছাকাছি। এটা তো ভেরি স্যাড, কারণ আমি অনলাইনে ইয়ে করছি যে যেখানে রংপুর দিনাজপুর থেকে তুমি করতে পারো, বাংলাদেশের ভিতরে না, তুমি অন্য দেশে থাকলেও আমেরিকার থেকেও করতে পারো, কিন্তু কেন এরকম হইলো? তো আই এম সারপ্রাইজড। তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস, এখন আর কোনো ইয়ে নাই। সো why your presence is so poor? Okay, এটা আমার ঠিক আছে, আমাদের প্রবলেমের শেষ নাই। ইউ ক্যান সাইট মেনি প্রবলেমস, স্যার এই কারণে হয় নাই, কিন্তু সেটা আমার কোনো, সেটা জেনে কি হবে? হ্যাঁ, চেষ্টা করবো এরপরে আমি অনলাইন ক্লাস দিলে যেন ফুল প্রেজেন্ট থাকে অন্তত। হ্যাঁ, স্যার ইনশাআল্লাহ। ভেরি গুড। হ্যাঁ স্যার আমি একটু বলতে চাচ্ছি। জি হ্যাঁ বলো। স্যার প্রথম যে বিষয়টা বলছি, প্রথম টপিকটা হলো স্যার প্রথমে আমার একটা রিসার্চ প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। যেরকম একটা এক্সাম্পল আমি যদি বলি, আমি একটা রিসার্চ করতেছি বেসড অন হাউ এআই রিমুভ লোনলিনেস। সো হোয়াট ইজ মাই প্রবলেম? মাই প্রবলেম ইজ হিয়ার লোনলিনেস। এখন কিভাবে আমার লোনলিনেসটা রিমুভ করতে হবে? এখন লোনলিনেস এর অনেকগুলো কজ হতে পারে। যেরকম প্রথমে আমি যদি একা একা থাকি, অনেকগুলো এফেক্ট হতে পারে, যেমন আমি সোসাইটাল একটা টেন্ডেন্সি আমার হতে পারে। তারপর বিগত বছরগুলোতে আমরা যদি দেখি বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফল ইন লাভের কারণে তারা তাদের মানে এরকম একটা ক্রুশিয়াল ডিসিশন নিতে পারে। সো এটা হলো আমার প্রবলেম। সো হাউ উইল আই এলিমিনেট দিস প্রবলেম? এটা হলো আমার মেইন ফাইন্ডিংসটা। প্রথম যে স্পেসিফিক এটা বলছে। সেকেন্ড হলো ইমপ্রুভ ইউর মেথোডোলজি। সো আমি যে এখন প্রবলেমটা আইডেন্টিফাই করছি যে হাউ উইল আই রিমুভ দ্য লোনলিনেস এমং দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস অর এনি আদার ব্লা। সো হিয়ার মেথোডোলজিটা হচ্ছে আমি ডাটাটা কিভাবে কালেকশন করবো, আমি কিভাবে ডাটা অ্যানালাইসিস করবো। এখানে কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। কোয়ালিটেটিভ যেমন আমি যদি এখানে
একটা স্ট্যাটিস্টিক্যাল বেস ধরি, স্ট্যাটিস্টিক্যাল বেস ধরে কতজন, মানে আমি যদি পুরো ঢাকা ইউনিভার্সিটির একটা মানে তাদের যে জার্নাল গুলো আছে ওইখান থেকে যদি আমি ডাটা কালেকশন করি বা আমাদের ডেইলি স্টার থেকে ডাটা কালেকশন করি, যেমন 5,000 স্টুডেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রতি বছরে প্রায় 50 জন, 30 জন, 20 জন এরকম স্টুডেন্ট তারা ওই সুসাইড করতেছে বা তারা ওই যে লোনলিনেস এর জন্য তারা লোনলিনেস এর ইফেক্ট তাদেরকে ডিরেক্টলি ফেলতেছে। সেগুলো কোয়ালিটিটিভ। আর কোয়ান্টিটিভ বলে আমি বলে দিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে এতজন স্টুডেন্ট এত বছর এরকম ভাবে লোনলিনেস হয়ে তারা মারা যাচ্ছে। এটা হলো মেথোডোলজি। মেথোডোলজির আবার আরেকটা হতে পারে, আমি ডিরেক্ট ইন্টারভিউ নিতে পারি, মানে পার্সন টু পার্সন সরাসরি ইন্টারভিউ দিতে পারি। আবার আমি অনলাইন বেসড আমি একটা রিসার্চ বেসড কোশ্চেন ক্রিয়েট করে এটা আমি এমন স্টুডেন্টস এর মধ্যে দিয়ে দিতে পারি। এটাও একটা মেথোডোলজি হতে পারে। তারপর এটা হলো ব্রোডেন ইউর নলেজ বেসড অন ইউর রিসার্চ এরিয়া। সো আমি যেই এরিয়াতে রিসার্চটা করতেছি, যে আমি এখন এআই রিমুভ লোনলিনেস, হাউ এআই রিমুভ লোনলিনেস এর উপরে আমি রিসার্চ করতেছি। এখন আমি যদি এই বিষয়টা না জানি যে এআই জিনিসটা কি বা লোনলিনেস বিষয়টা কি, এটার উপরে আমার ব্রডার একটা নলেজ থাকতে হবে। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু অ্যাকুয়ার দ্য নলেজ অন দিস টপিক এন্ড দেন আই ক্যান রিসার্চ অন ইট। তারপরে হচ্ছে কনটেক্সচুয়ালাইজ ইউর ফাইন্ডিংস। তো আমি যে ফাইন্ডিংস গুলো পাইছি, মানে যেখানে অন্যান্য রিসার্চাররা যেটা এখানে ইনক্লুড করতে পারে নাই, যে ফাইন্ডিংস গুলো আমি পাইছি ওদের সাথে একটু ডিফারেন্স বা ওদের থেকে একটু আমাকে স্পেসিফাই করতে পারে, ওই প্রবলেম গুলো আমি কনটেক্সচুয়ালাইজ করবো, মানে আমি লিখে রাখবো, লিখে আমি আমার রিসার্চের টপিকে ইউটিলাইজ করবো। বেসিক্যালি আমি এই জিনিসটা ওকে, এখন আমরা পরের সেকশনে আছে প্রসিডিউর ফর রিভিউইং দ্য লিটারেচার। তো তোমরা এটা আমি এই বইতে যে জিনিসগুলো লেখা আছে এগুলো আরো 20 বছর আগের, 10-20 বছর আগের। বলছে কিভাবে তুমি লাইব্রেরিতে যাইবা, সেখানে কল নাম্বার, বইয়ের কল নাম্বার থাকে, সেই আমরা যেভাবে পড়ছি, বা বিভিন্ন ধরনের সেটা সাইটেশন। তো এখন আর এটা খুব একটা কাজ করে না। এখন তুমি চ্যাট জিপিটি তোমার ইয়েতে গেলে এমনি তোমার ওই সাইটেশন এগুলো চলে আসে, ছাত্র ওইভাবে করে। তো এখন এটা ওই ইয়েতে গেলে, সেই জন্য আমি এটা বইতে যেভাবে আছে ওইভাবে আমি আর এটা নিয়ে আর পড়াই না। তোমরা একবার এমনি এটা ইয়ের মতো দেখে যাইবা, রিডিংস দেখে যাইবা, প্রসিডিউর ফর রিভিউইং লিটারেচার কিভাবে এটা ইয়ে করতে হয়, এটা সেটা তোমরা নিজেরা দেখবা। এখন অনেক পরিবর্তন আসছে ইয়েতে। আমি একটা প্রবলেম পরে ইয়ে করব, তখন সেখানে নিজেরা করবা। এটা এমনি রিডিংস এর মতো দেখে যাইবা। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলছে ডেভেলপ এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, দেন ডেভেলপ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মানে এখানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরি আমরা বুঝি যে এটার আগে যারা কাজ করেছে, থিওরিটিক্যাল দিয়ে কাজ করেছে, তো তারা কি ধরনের, আমরা এখানে লিটারেচার রিভিউর পরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক করতে গেলে, মানে লিটারেচার রিভিউটা অনেক বড় জিনিস, বিশাল। সেখান থেকে আমার এই এর সাথে রেলিভেন্ট যেগুলো, যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আমার রিসার্চ জড়িত কিন্তু অনেক বড় বিষয়, একটা ধরো সেটা একটা সাগরের মতো। আর থিওরিটিক্যাল আমার রিসার্চের সাথে যেগুলো, সেগুলো হলো সাগরের একটা পার্ট হয়তো, উপসাগর, নদী, মানে আরো ন্যারো করে এনে আমার রিসার্চের সাথে যেগুলো রেলিভেন্ট আছে আমি সেগুলোকে আরো ইয়ে করবো, স্পেসিফাই করবো করে এগুলোর সাথে কি কি থিওরি জড়িত আছে, প্রিভিয়াস রিসার্চ কি আছে, তারা কি বলে গেছে, আমি সেগুলোকে দেখবো। সেটা বলছে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আরো বলা যায় যে আমি অ্যাবস্ট্রাক্ট একটা জিনিসের উপর রিভিউ করব, সো এটার কতগুলো ইন্ডিকেটর আমাকে ইয়ে করতে হবে, সেট করতে হবে, কি কি ইন্ডিকেটরের উপরে আমি ইয়ে করব, বা আমার রিসার্চটা, এই রিসার্চ টপিকটার যে ইয়ে করার জন্য, ইভ্যালুয়েট করার জন্য কত ধরনের ইন্ডিকেটর থাকতে পারে, আমি সেগুলোকে সামারি করবো। এটা হলো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হইলো আরো ছোট, যে আমি স্পেসিফিক যেটা করতেছি, প্রথমে তো ব্রড এরিয়াতে আমার কি কি থিওরি আছে, আর স্পেসিফিক আমি যেটা করতেছি সেখান থেকে আমি কতগুলো ইন্ডিকেটর, মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের পরে আরো ন্যারো করে আমি আমার রিসার্চের সাথে একদম পিন পয়েন্ট করবো, যেটা একদম রেলিভেন্ট আমার, যেটা আমি আমার রিপোর্টে, আমার থিসিসে উল্লেখ করব, যেটা সেই ধরনের কতগুলো ইন্ডিকেটর আমি সেখানে আলোচনা করব, কেন দিচ্ছি সেটা আমি জাস্টিফাই করব। এটা বলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা আসে।
এখন যদি আমি একটা এক্সাম্পল দেই, সো আমার নিজের একটা রিসার্চ ওয়ার্ক আছে অনেক আগে, সেটা হইলো ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি অফ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস। ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি অফ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, যে তখন কমার্শিয়াল ব্যাংক আরো কম ছিল তখন, অল্প কয়টা। তো সেখানে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের যে ম্যানেজারদের যে দক্ষতা, সেটার উপর এটা ছিল। তো এখন আমি লিটারেচার রিভিউ সেটা ইয়ে করছি, যে ম্যানেজার কারা, তাদের দক্ষতা বলতে কি বোঝায়, বিভিন্ন রাইটাররা বলছে। তো সেখান থেকে নিয়ে এটা দক্ষতা নির্ণয় করার জন্য কি কি জিনিস সেখানে, কি কি অ্যাসপেক্টে আমরা আলোচনা করতে পারি, কি কি ইন্ডিকেটর গুলো নিয়ে। ইন্ডিকেটর বলতে এখানে বোঝায় যে আমি বললাম একটা লোক ভালো, সাইদুর রহমান ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এখন বলছে যে কি কারণে গুড, তা আমি কতগুলো ইন্ডিকেটর, হি ইজ ভেরি পাঞ্চুয়াল, হি ইজ ভেরি ডিসিপ্লিন, হি ইজ ভেরি ওয়েল বিহেভড, হিজ স্কোর ইজ হাই, এগুলো অনেকগুলো ইন্ডিকেটর। তো এগুলা নির্ণয় করে আনলাম, এটা হলো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এখন আমি দেখবো যে না, আমি এতগুলো দেখবো না, আমি তার একাডেমিক পারফরমেন্সটা দেখবো, সে একটা যে এমপ্লয়ারের কাছে সে কতটুকু গ্রহণযোগ্য, একজন এমপ্লয়ি হিসেবে কতটুকু তার ইয়ে আছে। তো সেখানে আরো স্পেসিফাই করে রেলিভেন্ট কতগুলো ইন্ডিকেটর সেখানে আমি বললাম যে ম্যানেজারের ইফিসিয়েন্সি, একজন ম্যানেজারের কি কি ইয়ে থাকতে পারে, মেবি তার ডিপোজিট কি কতটুকু আনতে পারছে, তার প্রফিট কতটুকু জেনারেট করছে, তার নাম্বার অফ এমপ্লয়ি, এইভাবে অনেকগুলো ইন্ডিকেটর। সেখান থেকে আমি যেটার উপর করছি, নির্দিষ্ট কতগুলো নিয়ে আমি করছি, বা নির্দিষ্ট ব্রাঞ্চের উপর আমি কাজ করছি, এই কতগুলো এনে সেটা হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এখন কেউ একজন কি আমার থেকে আরো একটু ইয়ে করে বলতে পারবে আরো ক্লিয়ারলি? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। মোহাম্মদ আবু তালহা, বলো তো। হ্যাঁ, বলো। থিওরিটিক্যাল আর কনসেপচুয়াল এর মধ্যে থিওরিটিক্যালটা একটু ব্রড, আর থিওরিটিক্যাল এর একটা পার্ট হচ্ছে কনসেপচুয়ালটা। যেমন হচ্ছে আমি যদি একটা ম্যানেজারের কয়েকটা গুণাবলীর কথা উল্লেখ করি, যেমন রেসপন্সিবল সে, তারপর হচ্ছে সে পাঞ্চুয়াল, তারপর হচ্ছে সে তার উপর যে রেসপন্সিবিলিটি আছে সে সব সময় মতো মিট করতে পারে। এগুলো হচ্ছে তার গুণাবলী বলতে পারি, যেগুলোরে আমি থিওরিটিক্যাল এর সাথে মিলাতে পারি। কিন্তু এগুলোর মধ্যে যদি আমি একটা নির্দিষ্ট স্পেসিফিক ভাবে হচ্ছে একটা টার্গেট করি, যেমন সে হচ্ছে রেসপন্সিবল, তো এটা হচ্ছে গিয়া কনসেপচুয়াল। ওকে, থ্যাংক ইউ। আরেকজন বলো তো, দেখি কেউ। আল্লাহর পর আরেকজন বলো। সুমাইয়া নাকি আর কি বলবা? তোমরা একটু দেখো, একটু 2 মিনিট পরে দেখে আবার বলো একটু, ঠিক আছে? আবার 2-4 মিনিট দেখে তারপরে একজন একটু বলো। বলো, আরেকজন একটু বলো থিওরিটিক্যাল এবং হ্যাঁ। সীমান্ত রঞ্জন চাকমা আছো? সীমান্ত রঞ্জন চাকমা নাই না? সীমান্ত রঞ্জন, তারপরে
আর কে বলো একজন? ছাত্র তো দেখি কমে গেছে, এখানে 31 জন। নাজমুন নাহার শানু, রোল নাম্বার 64, শুধু শুধু যুক্ত হয়ে আছে বোধহয়, নাই? হ্যালো, হুম, এগুলো কি বলো? হ্যাঁ, স্যার হচ্ছে থিওরিটা হচ্ছে একটা ব্রড এরিয়া। এটা হচ্ছে আমাদের আগের যে স্কলাররা যেটা মানে রিসার্চ করে আছে ওখান থেকে মানে পুরো বিষয়টা সম্পর্কে আর কি ব্রড একটা ধারণা। আর হচ্ছে কনসেপচুয়ালটা হচ্ছে থিওরিটিক্যাল একটা পার্ট। আর এখানে হচ্ছে মানে যেটা আমার রিসার্চের সাথে বেশি রিলিভেন্ট সেইগুলো আসলে ইন্ডিকেটর করে সেগুলো সিলেক্ট করা, সেই কনসেপ্ট গুলা। ওকে, ভেরি গুড। তারপরে আরেকজন একটু বলো, কি কি একজন ওই যে রোল নাম্বার 101 যে কিনা ক্যাপ্টেন, তোমার এটা অনেক এক্সপ্লেনেশন সুন্দর হয়েছে, বলো আবার, তাহলে আমি শেষ দিই। 101 কিনা সুমাইয়া, কি নাম? আচ্ছা, তারপরে সজীব আলী, সজীব আলী কে? স্যার। বলো, তুমি কি একবার বলছিলে এটা? জি না স্যার। এখন আবার বলো, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আগেরটা ভালো বলছো, এটা বলো। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ব্রড এরিয়া, যেখানে যার একটা অংশ হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে রিসার্চের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেগুলো কি কারণে হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে এর পূর্বের একটা রিসার্চ থাকে বা সেখান থেকে ভিত্তি হিসেবে নিয়ে কাজ করা হয়। আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্যার একটা নির্দিষ্ট বিষয়, মানে আমি যে রিসার্চটা শুধু করছি সেই বিষয় গুলো নিয়ে কাজ করা হ্যাঁ, বা সেই বিষয়গুলো ধারণা। হ্যাঁ, এখানে বিশেষ করে দুইটাই, এটা ধরো ইন্ডিকেটর, ইন্ডিকেটর ঠিক করে। ইন্ডিকেটর হচ্ছে কি, যে আসলে তোমরা বললা যে এই এই ব্যাংকটা খুব ভালো, এই ব্যাংকটার থেকে এই ব্যাংকটা ভালো। আমি বললাম যে কেন ভালো, কেন ভালো, এটার দক্ষতা ভালো, এটার এটা ডিভিডেন্ড দেয়, তাহলে এটা একটা ইন্ডিকেটর। এটা নেট প্রফিট বেশি, এটা একটা ইন্ডিকেটর। এটা ডিপোজিটরদেরকে ঠিক মতো ডিপোজিট ফিরে দিতে পারে, এটা একটা ইন্ডিকেটর। এটা এমপ্লয়ীদের বিহেভিয়ার ভালো, এটা একটা ইন্ডিকেটর। এটার ব্রাঞ্চ অনেক বেশি, এটার সার্ভিসটা অনেক প্রসারিত, এটিএম আছে, 24 আওয়ার সার্ভিস আছে, এটা একটা ইন্ডিকেটর। বুঝে গেল এবার সবকিছু? আমি বললাম সজীব আলো, কি সজীব আলী, সজীব আলী খুব, সজীব আলী খুব ভালো লোক। এটা কি কি ইন্ডিকেটর বলো? সজীব আলীকে কেন ভালো বলতেছি আমি, বলো কি কি হতে পারে? স্যার একজন ব্যক্তিকে ভালো বলতে হলে তার চারিত্রিক বিহেভিয়ার, আচরণ,